রাজস্থানের এক এলাকাতে ইন্দ্রলোক নামের একটা গ্রাম ছিল। এই গ্রামের নাম ইন্দ্রলোক এই জন্যই ছিল কারণ এখানকার মানুষ বৃষ্টির জলে নির্ভরশীল ছিল, আর এখানকার লোকেরা বিশ্বাস করত যে বৃষ্টি ইন্দ্র দেবতা করায়। এই জন্য এখানকার লোকেরা বছরে একবার ইন্দ্র দেবতার জন্য বিশাল বড় যজ্ঞ করত। আমাদের গ্রামটা মরুভূমিতে থাকা সত্ত্বেও কত ভালো, তাই না? হ্যাঁ, আমাদের গ্রামের ওপরে ইন্দ্র দেবতার কৃপা রয়েছে। না হলে রাজস্থানের মতো এক জায়গায় একটা ভালো গ্রাম না আমি কোথাও দেখেছি, না যদি শুনেছি। হ্যাঁ, সেটা ঠিক। এই গ্রামের ওপরে ইন্দ্র দেবতার কৃপা রয়েছে, আর ওনার আশীর্বাদেই এই গ্রামে সময় মতো ঠিক বৃষ্টিটা হয়। আর সেই জন্যই তো এরকম শুকনো মরুভূমিতেও আমাদের জলের কোনো অভাব হয় না। এই সপ্তাহে ইন্দ্র দেবতার জন্য একটা বিশাল বড় যজ্ঞ হতে চলেছে। আমাদের সবার এখন থেকেই তার জন্য প্রস্তুতি নেওয়া উচিত। হ্যাঁ, ঠিক বলেছ, প্রস্তুতি তো নিতেই হবে। কিন্তু আজকে দাদাকে আনতে আমাকে এয়ারপোর্টে যেতে হবে, বুঝতে পেরেছ? আজকেও বিদেশ থেকে ফিরছে, তাই আমি আজকে যেতে পারবো না। কোনো ব্যাপার নয়, তুমি তোমার ভাইকে নিতে চলে যাও, আমি এখানে সবকিছু সামলে নেব। সুরেশ নিজের দাদাকে নেয়ার জন্য এয়ারপোর্টের দিকে বেরিয়ে গেল, আর সুপ্রিয়া যজ্ঞের সমস্ত ব্যবস্থা করতে রেডি হয়ে গেল। সুরেশ কিছুক্ষণ পরে নিজের দাদাকে নিয়ে গ্রামে ফিরল। মহেশ গ্রামে এসে খুব খুশি হলো। এখানকার তাজা হাওয়া, তাজা জল আর খোলা আকাশের নিচে থাকতে খুব ভালো লাগছিল। আরে বাহ, আমার গ্রাম তো দেখছি খুবই সুন্দর। আমি শুধু শুধু বছরের পর বছর বিদেশে থেকে কষ্ট করে জীবন কাটাচ্ছি। কেন দাদা, তোমার বিদেশে থাকতে ভালো লাগে না? আরে না না, সেরকম কিছু না, বুঝলি? কিন্তু ওখানকার আকাশ এতটা পরিষ্কার নয় যেমনটা এখানে রয়েছে। ওখানে তো আকাশে চারিদিকে শুধু ধোঁয়া ধোঁয়াই দেখা যায়, বুঝতে পেরেছিস? নানা রকম কোম্পানি রয়েছে, সেই সব কোম্পানির ধোঁয়া, আবার কোথাও গাড়ির ধোঁয়া দেখা যায়। আরে ওখানে খাবার জল তো বোতলে ভরে রাখা হয়, বুঝলি? কিন্তু এখানে কুয়োয় রাখা টাটকা টাটকা জল খেতে পাওয়া যাচ্ছে। হ্যাঁ, এটা তো তুমি ঠিকই বলেছ। আমাদের গ্রামের চেয়ে সুন্দর জায়গা আর কোথাও নেই। এখন তো আমারও তাই মনে হচ্ছে। আরে দেখিস, গ্রাম ছেড়ে যেতে আমার আর ইচ্ছে করবে না। মহেশ আর সুরেশ নিজেদের মধ্যে কথা বলছিলই তখনই সুপ্রিয়া ওদের কাছে এলো। নমস্কার দাদা। নমস্কার, কেমন আছো তুমি? আমি ঠিক আছি দাদা, তুমি কেমন আছো? আমিও ঠিক আছি, আর এখানে আসার পর থেকে তো আমার আরো বেশি ভালো লাগছে। সুপ্রিয়ার হাতে একটা থলি ছিল যেখানে যজ্ঞের সামগ্রী ছিল। আচ্ছা, এই তোমার হাতে এটা কি রয়েছে? দাদা, আমাদের এই গ্রামে প্রত্যেক বছর ইন্দ্র দেবতার জন্য একটা বড় যজ্ঞ হয়। এইবারও সেই যজ্ঞ হবে, আর তার সময়ও খুব তাড়াতাড়ি চলে এসেছে, আর এই জন্যই সবকিছুর জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। সুপ্রিয়ার এই কথা শুনে মহেশ চিন্তায় পড়ে যায়। ইন্দ্রদেবের জন্য যজ্ঞ? তার মানে? তুমি তো জানোই দাদা, আমাদের গ্রামের নাম ইন্দ্রলোক। এখানে ইন্দ্র দেবতার অনেক কৃপা আছে। ওনার আশীর্বাদেই এখানে সব সময় ভালো বৃষ্টি হয়, যার ফলে এখানে কখনোই জলের অভাব হয় না। আরে এসব তো মানুষের মনের একটা ভুল ধারণা। তোমরাও সত্যি আজকালকার দিনে এইসব বাজে কথার উপরে ভরসা করো? এরকম কথা নয় দাদা, গ্রামবাসীরা সবাই এই কথাই বিশ্বাস করে, আর এটা আজ থেকে নয়, অনেক বছর ধরে চলে আসছে। আপনিও যজ্ঞে নিশ্চয়ই আসবেন। তা এই যজ্ঞটা কোথায় হবে সেটা বলো। তোমার ক্ষেতে, যেখানে ইন্দ্রদেবতার একটা ছোট মন্দির আছে, ওখানেই সব সময় যজ্ঞ হয়। এই সুরেশ, আচ্ছা তুই কি আমাকে ওই মন্দিরটা দেখাতে পারবি একটু? হ্যাঁ দাদা, চলো না, চলো। সুরেশ তার বড় দাদা মহেশকে ক্ষেতের দিকে নিয়ে গেল। ওখানে ইন্দ্র দেবতার একটা ছোট মন্দির ছিল। ক্ষেতে পৌঁছে মহেশ মন্দিরটাকে ভালো করে দেখতে থাকলো। আচ্ছা, তার মানে সমস্ত অন্ধবিশ্বাসের মূল এখান থেকেই শুরু হচ্ছে। মহেশ এগিয়ে যায় আর নিজের হাত দিয়ে ইন্দ্র দেবতার মন্দিরটা ভেঙে ফেলে। মহেশকে এরকম করতে দেখে সুরেশ ভয় পেয়ে যায়। এটা তুমি কি করছো দাদা? আরে অন্ধবিশ্বাসের এই মূলটাকে আমি উপড়ে ফেলে দিচ্ছি। আর দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যেই মহেশ মন্দিরটাকে ভেঙে ফেলে, আর আকাশ থেকে ইন্দ্র দেবতা দেখতে পায় যে মহেশ তার এই মন্দিরটা ভেঙে দেয়। তো ইন্দ্র দেবতা খুবই রেগে যান আর মেঘের দিকে রেগে গিয়ে তাকিয়ে থাকে, যার ফলে আকাশে
বড় বিদ্যুতের সৃষ্টি হয়। ইন্দ্র দেবতার রাগে মেঘ খুব জোরে জোরে গর্জে ওঠে আর ইন্দ্রলোক গ্রামে খুব মুষলধারে বৃষ্টি সৃষ্টি হয়, যার ফলে গ্রামে জল জমা হতে থাকে। আরে এটা আবার কি হলো? হঠাৎ করে এত জোরে বৃষ্টি? আরে ইন্দ্রদেব রুষ্ট হয়েছেন, সেই জন্যই এসব হচ্ছে। তুমি ওনার মন্দিরটা ভেঙে ভালো করনি দাদা। আরে এসব তুই কি আজেবাজে বকছিস? একটা মন্দির ভাঙার জন্য এত জোরে বৃষ্টি কি করে হতে পারে বলতো? মুষলধারে বৃষ্টি আরো বেড়ে যায় আর গ্রামে জলের পরিমাণ বেড়ে যেতে শুরু করে, যার ফলে জায়গায় জায়গায় জল জমা হতে থাকে আর মানুষের ঘরেও জল ঢুকতে থাকে। সুপ্রিয়া সুরেশের কাছে গেল। আরে গ্রামে এত বৃষ্টি কিভাবে শুরু হলো? এইসব মহেশ দাদার জন্য হচ্ছে। মহেশ দাদা ইন্দ্রদেবের মন্দিরটা ভেঙে দিয়েছে, আর এর ফল এখন পুরো ইন্দ্রলোকে সবাইকে ভুগতে হচ্ছে। আমি ইন্দ্রদেবের মূর্তিটা তুলে নিয়ে চলে এসেছি। এইটা তো মহেশ দাদার হাত থেকে খুব বড় পাপ হয়ে গেছে। আমাদের তাড়াতাড়ি কিছু করতে হবে, না হলে এই পুরো গ্রাম জলের নিচে চলে যাবে আর সব কিছু ধ্বংস হয়ে যাবে। সুপ্রিয়া আর সুরেশ দুজনেই পুরনো মন্দিরের খেতে গেল আর মন্দিরের জায়গায় ইন্দ্র দেবতার ওই মূর্তিকে ওরা রেখে ওরা ওটার সামনে প্রার্থনা শুরু করে। হে ইন্দ্র দেবতা, আমাদের ক্ষমা করে দিন। মহেশ দাদার ভুলের শাস্তি পুরো গ্রাম ভুগোচ্ছে। হে ইন্দ্রদেব, আমি আমার দাদার তরফ থেকে তোমার কাছে ক্ষমা চাইছি। ও ছোটবেলা থেকেই শহরে থেকেছে সবসময়, তাই এই আমাদের গ্রামের এইসব আজেবাজে কথায় বিশ্বাস করতে পারে না। ওকে ক্ষমা করে দাও ঠাকুর। আমরা আপনার মন্দির আবার তৈরি করে দেব। আমি একজন মিস্ত্রিকে জানি, আমি ওকে তাড়াতাড়ি ডেকে নিয়ে এই জায়গায় মন্দির নতুন বানানোর কথা বলে দিচ্ছি। ঠিক আছে, তাড়াতাড়ি মিস্ত্রিকে ডেকে নিয়ে এসো। সুপ্রিয়া গেল আর মিস্ত্রিকে ডেকে আনলো। মিস্ত্রি এসে ওই পুরনো মন্দিরের জায়গায় আবার ইট জোড়া দিয়ে মন্দির বানাতে শুরু করলো। যেমন যেমন মন্দির তৈরি হতে শুরু করলো, বৃষ্টি কম হতে লাগলো আর মন্দির তৈরি হতে দেখে মহেশ ওখানে চলে আসে। আরে এই মন্দিরের কাজ যতই এগোচ্ছে ততই বৃষ্টি কমে যাচ্ছে। আমি একটা অনেক বড় ভুল করে ফেলেছি। আমি ইন্দ্রদেবকে অপমান করে অনেক বড় পাপ করেছি। এবার আমি এই পাপের প্রায়শ্চিত্ত করব। মন্দির তৈরি হওয়ার পরে মহেশ নিজের হাত দিয়ে ইন্দ্র দেবতার মূর্তিটাকে ওই মন্দিরে স্থাপিত করে আর হাত জোড় করে ইন্দ্র দেবতার কাছে প্রার্থনা করে। হে ইন্দ্রদেব, আমি অনেক বড় ভুল করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দিন আর আমাদের এই ইন্দ্রলোক গ্রামকে এই বন্যা থেকে রক্ষা করুন। মহেশকে মন্দিরের মধ্যে মূর্তি স্থাপন করতে দেখে ইন্দ্র দেবতা খুবই প্রসন্ন হয়ে যায় আর নিজের শক্তি দিয়ে বৃষ্টিকে থামিয়ে দেয়। আর বৃষ্টি থেমে যাওয়ার কিছুক্ষণ পরে বানের জল ধীরে ধীরে কম হয়ে যায় আর আবার সেই গ্রাম প্রথমের মতো হয়ে যায়। আর মহেশ জোর গলায় ইন্দ্র দেবতার জয় জয়কার করে। ইন্দ্রদেবের জয় হোক, ইন্দ্রদেবের জয় হোক। মহেশ আর সব গ্রামবাসীরা একসাথে মিলে যজ্ঞ করার প্রস্তুতি শুরু করে। ছতরপুর গ্রামে একটা গরিব পরিবার থাকত। এই পরিবারে এত গরিবী ছিল যে তাদের কাছে খাবার জন্য কোনো রেশন ছিল না। এই পরিবারে 4 জন সদস্য ছিল: রাম সিং, ওনার বউ দেবকী, ছেলে চতুর সিং আর চতুর সিংয়ের ছোট্ট বোন চারু। বাড়ির স্থিতি খুব খারাপ ছিল, তাই চারু নিজের পড়াশোনা মাঝখানেই ছেড়ে দিতে হলো। মা, আমি আবার স্কুলে যেতে চাই। বাড়িতে বসে আমি বোর হই। সোনা, তুই তো জানিসই আমাদের ঘরের স্থিতি কি। আমাদের কাছে খাবার দাবারের জন্যও পয়সা নেই। এরকম সময়ে তোর স্কুলের ফিস কে ভরবে? মায়ের কথা শুনে চারু উদাস হয়ে যায়। চারুকে এইভাবে মন খারাপ দেখে ওর ভাই চতুর সিং ওর কাছে আসে। কি হয়েছে বুনি, তোর মুখটা এরকম গোমরা কেন রে? দাদা, আমি বাড়িতে থাকতে চাই না, আমিও স্কুলে যেতে চাই। প্লিজ, আমার সব বান্ধবীরা স্কুলে যায়, বাড়িতে বসে আমি বোর হয়ে যাই। আমি জানি বুনি, পড়াশোনা করতে তুই খুব ভালোবাসিস, কিন্তু আমি এ ব্যাপারে তোকে কোনো সাহায্য করতে পারি না। চতুর সিং নিজের বোনকে স্কুলে পাঠাতে চাইছিল, কিন্তু ও অসহায় ছিল, কারণ ওর কাছে এত টাকাই ছিল না যে ও তার বোনের পড়াশোনার খরচা তুলবে। আর বাড়ি থেকে বেরিয়ে পড়ে
আর মনে মনে বড়বড় করতে থাকে। খুব ভালো হতো যদি আমার কাছে পয়সা থাকতো আমার বোনকে পড়ানোর জন্য। ও আর আজকে এরকম মুখ গোমরা করে বসে থাকতো না। চতুর সিং হাঁটতে হাঁটতে গ্রামের ময়দানের কাছে পৌঁছায়। যেখানে পৌঁছে ও দেখতে পায় যে ওই মাঠে মেলা চলছে। চতুর সিং কিছুক্ষণ মেলায় ঘুরে বেড়ায় আর তারপর বাড়িতে ফেরত চলে আসে। মেলায় রং বেরঙ্গি আর অনেক ধরনের জিনিস দেখে চতুর সিংয়ের উদাসী একটু কম হয় আর ওর চেহারায় হাসি দেখতে পাওয়া যায়। ওকে হাসতে দেখে ওর বোন চারু ওকে জিজ্ঞাসা করে, কি হয়েছে দাদা? তোমাকে তো খুশি দেখাচ্ছে। হ্যাঁ বুনি, তুই জানিস আমাদের গ্রামের মেলা বসেছে, যেখানে নানান রকম জিনিসের দোকান বসেছে। তাই সত্যি মেলা এসেছে? হ্যাঁ, আমি তোকে মিথ্যে কেন বলবো? দাদা, আমিও মেলা দেখতে চাই। আমি ওখানে কালকে যাব। ঠিক আছে দাদা, কাল আমি তোমার সাথে মেলা দেখতে যাব। আচ্ছা ঠিক আছে, তুই আমার সাথে যাস। চারুর চেহারায় মেলা দেখার খুশি দেখতে পাওয়া যায়। ও সারা রাত মেলারই স্বপ্ন দেখছিল। যখন সকাল হলো তখন চারু চতুর সিংয়ের কাছে গেল আর মেলা যাওয়ার জন্য জিদ করল। চলো না দাদা, মেলা দেখতে যাই। ঠিক আছে বোন, আমরা মেলা দেখতে যাব, কিন্তু একটু দাঁড়া। আরে এত সকালে তো দোকানগুলো খোলেই নি, তাই না? কোনো ব্যাপার না দাদা, যতক্ষণ আমরা ওখানে পৌঁছবো ততক্ষণ দোকানও খুলে যাবে। আচ্ছা ঠিক আছে, চল। চতুর সিং আর চারু দুজনেই মেলার জন্যে তৈরি হয়ে বেরিয়ে পড়ল। দুজনের কাছে টাকা পয়সা মোটেই ছিল না, কিন্তু তা সত্ত্বেও চারুর চেহারায় মেলা দেখার খুব উৎসুকতা ছিল। চারু খুব জোরে জোরে হাঁটতে শুরু করলো আর মেলার দিকে এগিয়ে গেল। আর চতুর সিং একটু পেছনে হাঁটতে শুরু করলো। তাড়াতাড়ি চলো না দাদা। আরে দাঁড়া, আমরা একসাথে যাই। তুই এত তাড়াহুড়ো করছিস কেন? এত জোরে যাওয়ার দরকার নেই। চতুর সিং তাড়াতাড়ি হাঁটতে হাঁটতে চারুর পাশে চলে আসে আর ওরা দুজন একসাথে মেলার দিকে রওনা দেয়। কিছুক্ষণ হাঁটার পর চতুর সিং আর চারু দুজনেই ময়দানের গেটে পৌঁছায়, যেখান থেকে সুন্দর সুন্দর দোকান দেখতে পাওয়া যাচ্ছিল। এটা দেখে চারু খুব খুশি হয়। আরে বাহ দাদা, এখানকার দোকানপাট তো খুবই সুন্দর দেখতে। ভেতরে চ, ভেতরে তো আরো ভালো ভালো দোকান খোলা রয়েছে, দেখবি চ। আর অনেক খেলনা আর জামা কাপড়ের দোকান বসেছে। চতুর সিং আর চারু দুজন মিলে মেলায় ঢোকে। চারুর চোখ শুধু খেলনার ওপর ছিল। ও কিছু কিনতে চাইছিল, কিন্তু ওর কাছে টাকাই ছিল না। চারু দুঃখী চেহারায় চতুর সিংয়ের দিকে দেখে। চতুর সিং বুঝতে পারে যে চারু খেলনা চাই, কিন্তু ও কিছুই করতে পারছিল না, কারণ ওর কাছেও পয়সা ছিল না। ওরা দুজন ঘুরতে ঘুরতে দোকানে পৌঁছায়, যেখানে কিছু পুরস্কার রাখা ছিল। এসো এসো এসো, খেলো আর পুরস্কার পাও। 1000 দিয়ে টিকিট নাও আর 1 লাখ টাকার পুরস্কার পাও। এসো এসো বন্ধুরা। চতুর সিং দেখতে পায় যে দোকানের লোকেরা মাটিতে একটা আঁখ পুঁতে রেখেছে। যে তরোয়াল দিয়ে এই আখের ওপরে 4 বার মারবে আর তারপরেও যদি আখটা না কাটে, তাহলে তাকে 1 লক্ষ টাকা দেওয়া হবে। অনেকগুলো লোক পুরস্কারের চক্করে ওই দোকানে তলোয়ার নিয়ে আসছিল আর 1000-এর টিকিট নিয়ে নিজের তলোয়ারে আঁখের ওপরে আক্রমণ করছিল। কিন্তু 3-4 বার মারার পরই আঁখ মাঝখান থেকে কেটে যাচ্ছিল। চতুর সিং আর চারু বাড়ি ফেরে, কিন্তু চতুর সিংয়ের মাথায় ওই পুরস্কারের কথাই ঘুরে যাচ্ছিল। চতুর যে কোনো মূল্যে ওই পুরস্কার চাইছিল। চতুর সিং সারা রাত ঘুমোতে পারে না। অনেক ভাবার পর ওর মাথায় একটা আইডিয়া আসে, যেটা করে পুরস্কার জেতা যাবে। ও নিজের জমা করা সমস্ত পয়সা নিয়ে দোকানে যায় আর ওখান থেকে 50 টাকার রাবার কিনে নেয়। 1 ঘন্টা পরিশ্রম করার পর ও সেই রাবার দিয়ে একটা তলোয়ার বানিয়ে দেয়। এখন ওর কাছে তলোয়ার তো তৈরি হয়ে গেছিল, কিন্তু এখনও ওর 1000 টাকার দরকার ছিল, যাতে ও টিকিট কিনতে পারে। ও নিজের এক বন্ধুর কাছে যায়, যে খুবই ধনী ছিল। কেমন আছিস বন্ধু? আরে একদম ফার্স্ট ক্লাস আছি আমি। কি হয়েছে সকাল সকাল হঠাৎ, কি ব্যাপার? তোকে আমাকে একটু সাহায্য করতে হবে রে। কিরকম সাহায্য বল না? আমার 1000 টাকা ধার লাগবে। বিকেলের মধ্যেই তোকে তোর টাকা ফেরত দিয়ে দেব।
ঠিক আছে, যদি বিকেলের মধ্যে ফেরত দিয়েই দিস তাহলে আমি তোকে টাকা দিয়েই দিচ্ছি, কিন্তু যদি দিতে না পারিস তাহলে তুই আমাকে বিশ্বাস কর বন্ধু, আমি বিকেলের মধ্যে তোর টাকা অবশ্যই দেব। রাহুল লকার থেকে 1000 টাকা বার করে আর চতুরকে দিয়ে দেয়। ধন্যবাদ বন্ধু, বিকেলে দেখা হচ্ছে। চতুর টাকা নিয়ে বাড়ি চলে আসে আর বাড়ি থেকে রাবারের তলোয়ার নেয় আর মেলায় ওই তলোয়ার নিয়ে চলে যায়। আমি আমার তরোয়াল দিয়ে এই আখের ওপরে 4 বার মারবো আর আখটা কাটবে না বলে রাখলাম আমি। যদি তুমি সেটা করতে পারো তাহলে তুমি 1 লক্ষ টাকা পুরস্কার পাবে। ঠিক আছে, তাহলে দেখো আমার কামাল। আরে তার আগে টিকিটটা তো কিনে নাও। এই নাও টাকা। এখন চতুর সিং নিজের তলোয়ার বার করে আর ওই তলোয়ার দিয়ে জোরে জোরে আঁখের ওপরে মারতে শুরু করে, কিন্তু আঁখ কাটলই না। এটা দেখে পাশে দাঁড়িয়ে থাকা সব দর্শকরা তালি বাজায়, কিন্তু পুরস্কার দেওয়ার লোকের মনে লোভ চলে আসে। ও চতুর সিংয়ের সাথে তর্ক করতে শুরু করে। না, এটা কি করে হতে পারে? তরোয়াল দিয়ে আখটা কাটলো না কেন? কারণ এটা রাবারের তরোয়াল। তাহলে তো ঠকালে তুমি। কিন্তু এটা তো আপনি বলেননি যে তরোয়াল শুধু লোহারই হতে হবে, রাবারের হলে হবে না। চতুরের কথা শুনে আশেপাশে সব লোকেরা ওর দিকে তাকিয়ে থাকে। এই ছেলেটার পুরস্কারটা পাওয়া উচিত। হ্যাঁ নিশ্চয়ই, ও এই বুদ্ধিমানের সঙ্গে এই পুরস্কার জিতেছে, ওকে এই পুরস্কারটা দিতেই হবে। লোকেদের মুখ থেকে এরকম কথা শুনে পুরস্কারওয়ালা না চাইতেও ওকে পয়সা দিতেই হলো। পুরস্কার পেয়ে তার থেকে কিছু টাকা দিয়ে চতুর সিং মিষ্টি আর খেলনা কিনে নেয়। এইসব দেখে চারু খুব খুশি হয়। এই নে বোন, এই খেলনাগুলো সব তোর। দাদা, তোমার কাছে এত টাকা কোত্থেকে এলো? আমি মেলাতে পুরস্কার জিতেছি। চতুর সিং জিতে নেওয়া পুরস্কারের টাকাকে নিজের বাবা রাম সিংকে দিয়ে দেয়। এর মানে আমি কালই স্কুলে যেতে পারবো? হ্যাঁ বোন, এখন আর তোকে বাড়ির কাজকর্ম করতে হবে না। কাল থেকে তুই নিশ্চিন্তে স্কুলে পড়াশোনা করতে যাস। আমি রাহুলের কাছ থেকে 1000 টাকা ধার নিয়েছিলাম, ওর টাকাটা ফেরত দিয়ে আসছি। চতুর সিং রাহুলের টাকা ফেরত দিয়ে দেয়। পুরস্কারের টাকা আর চতুর সিংয়ের বুদ্ধিমানতার কারণে ওর পরিবারের সমস্ত সমস্যা ঠিক হয়ে যায় আর ওর বোন চারু স্কুলেও যেতে শুরু করে। আর এখন চতুর সিংও নিজের পড়াশোনার জন্য কিছু টাকা নিয়ে শহরে চলে যায়। বংশীপুর নামে এক অল্প সংখ্যক মানুষের একটি গ্রাম ছিল। গ্রামের বেশিরভাগ মানুষ চাষ খেতি করতেন। অল্প সংখ্যক হওয়ার কারণেই গ্রামের মানুষের মধ্যে ভালো সম্বন্ধ ছিল। মানুষ সুখে আর দুঃখে একে অপরের সাথে থাকত। বংশীপুর গ্রাম জঙ্গলের কাছে থাকার কারণে ওখানকার পরিবেশ খুবই সুন্দর ছিল। মানুষ একবার দেখলেই সবকিছু ভুলে যেত। এই জন্য গ্রামটি খুবই সুন্দর আর মনোরম দেখাতো। বংশীপুর গ্রামের মানুষেরা ছোট ছোট কাজ করে নিজেদের জীবিকা নির্বাহ করত। কেউ কাঠ কেটে, কেউ চাষ ক্ষেত করে। যেমন গ্রামটা বাইরে থেকে সুন্দর দেখাতো, তেমনি ভেতর থেকেও। একবার এক বড় শহরের ব্যবসায়ীর নজর এই গ্রামের ওপরে পড়ল, যিনি ওখানে ঘুরতে গেছিলেন। এই যে ভাই, কি খবর? আমি শহর থেকে আসছি, আর তোমার এই বংশীপুর গ্রাম তো সত্যি অসাধারণ। আরে এখানে এসেই আমার চোখ এত সুন্দর সুন্দর দৃশ্য দেখছে যে আমার তো মনে হচ্ছে আমি এবার থেকে এখানেই বাস করব। আগে আগে এই গ্রাম আর এই জঙ্গল একটা অসাধারণ সুন্দর ব্যাপার রয়েছে, জানেন তো এই গ্রামে। আর এই দৃশ্য দেখতে অনেক মানুষ বাইরে থেকে ঘুরতেও আসেন। সবাই এখানকার দৃশ্য আর এখানকার খাবার দাবারের খুবই আনন্দ নেয়। এ তো খুবই ভালো কথা। আমিও এখানে আমার একটা ব্যবসা করার কথা ভাবছি। এই গ্রামের দৃশ্য যারা বাইরে থেকে আসে তাদের খুবই ভালো লাগে। আগে এই কথাটা তো ঠিকই। আর যদি আপনিও এখানে থাকতে চান তাহলে আপনিও থাকতে পারবেন। এর জন্য আপনাকে সামান্য কিছুটা জমি জমা কিনতে হবে। এই তো কিছুটা দূরেই বন বিভাগের কার্যালয় রয়েছে, ওখানে গিয়ে আপনি একটু দেখে আসুন। যখনই শহরে ব্যবসায়ী বিজয় এই কথাটি শুনল, ও তক্ষুনি বন বিভাগের অফিসে ঘুরতে ঘুরতে পৌঁছে গেল।
বিজয়কে দেখতেই বন বিভাগের কর্মচারী বুঝে গেলেন নিশ্চয়ই কোনো বড় শিকারী জালে লেগেছে। আচ্ছা বলুন কি হয়েছে? আগে আমি এখানে একটা বড় চুক্তি করতে এসেছি, পুরো 100 একরের। আর সেখানে একটা বড় রিসর্ট তৈরি করে সেখানে লোকেদেরকে অত্যন্ত সুবিধা আমি দিতে চাই। একদিকে গ্রামের সুন্দরতা আর মধুরতা, আর একদিকে আমার একটা ছোট্ট রিসর্ট। আর তার উপর এতে কিন্তু আপনাদের অনেকটাই লাভ হবে। আপনাকে দেখেই বুঝতে পেরেছিলাম যে আজকের দিনটা আমাদের শুভ হতে চলেছে। এই চুক্তিতে আমরা রাজি আছি। যত তাড়াতাড়ি পারেন আপনি কাগজপত্র আর টাকার ব্যবস্থা করুন। বনের 100 একরই তো বটে, অনেক বড় জঙ্গল, আর এতে আমাদের আর সরকারের দুজনেরই লাভ হবে। বিজয় এই কথা শুনে খুবই খুশি হয়ে গেল আর বংশীপুর গ্রামের কিছু অংশে নিজের রিসর্ট তৈরি করলো, যেখান থেকে গ্রামের সব কিছু দেখা যাবে। রিসর্টের হওয়ার জন্য মানুষজন দূর দূর থেকে নিজের পরিবারের সাথে এসে ওখানকার পরিবেশে খুবই আনন্দ করত। মানুষজন নিজের সপরিবারে সেখানে ঘুরতে আসতেন। কাপলস হানিমুনের জন্য আসতো। গ্রামের সহজ সরল পরিবেশের কারণে বিজয়ের ব্যবসা আরও ভালো চলতে থাকলো। গ্রামের স্বচ্ছ সরল পরিবেশে মানুষ তাদের নিজেদের শান্তি খুঁজত, আর এই কারণে বিজয়ের লাভের অংশ আরও বেড়ে গেল। দেখতে দেখতে আরও লাভের জন্য বিজয় আরও জঙ্গলের জমিন কিনে নিল আর অনেকগুলো আলাদা আলাদা রেস্টুরেন্ট, লজ, দোকান খুলে ফেলল। আর ঠিক 10 বছর পর অর্ধেকের বেশি ঘন জঙ্গল এখন সিমেন্টের জঙ্গল হয়ে গেছিল। ভালোই লাগছে, ঈশ্বর যেন সবকিছুই এইভাবে ঠিকঠাক রাখেন। কিন্তু কয়েকদিন হয়ে গেল ট্যুরিস্ট আর ব্যবসা ভালো চলছে না। আমাকে জানতে হবে যে ব্যাপারটা কি। ঘনশ্যাম! ইয়েস স্যার, আমি কফি আর চা তো দিয়ে দিয়েছি। আপনার কি আরও কিছু লাগবে? আজকাল আমাদের রিসর্টে এত কম টুরিস্ট কেন আসছে? আমি তো একটু আগেই দেখলাম যে আজকে এই রিসর্টে শুধু আমি আর তুমিই রয়েছো। আর ইলেকট্রিক বিলও দিতে পারবো না আমরা যদি এইভাবে চলতে থাকে। স্যার অ্যাকচুয়ালি লোকেদের কাছে দেখার মতো এখন তো আর কিছুই নেই, তাই লোকেরা এখানে এসে কি করবে বলুন তো? এখানে শহরের মতো বিল্ডিং, রোগ, স্মোক আর পলিউশন সব কিছু চলে এসেছে, তাই আর এখানে আসতে কারোরই ভালো লাগছে না। এই ব্যাপারে আমাদের ভালো করে তদন্ত করতে হবে যে আমাদের ব্যবসাটা এরকম কম হচ্ছে কেন। বিজয় ঘনশুকে নিয়ে বংশীপুর গ্রামের দিকে চলে গেল। সেই বংশীপুর গ্রাম যেখানে পশু পাখির আনাগোনা ছিল, সেই গ্রাম যেই গ্রামে একসময় মাটির ঘর থাকতো, সেই বংশীপুরের জঙ্গল যেটা গাছগাছালি, পাহাড়, সমুদ্র, ঝর্ণায় ভর্তি ছিল, এখন সেই জঙ্গল পাথর আর সিমেন্টে ভর্তি হয়ে গেছিল। কেমন আছেন মালিক আপনি? আপনি তো পুরোপুরি পাল্টে গেছেন, কিন্তু ঠাঁটবার দেখছি আগের মতনই রয়েছে। আরে আমি ভালোই আছি। আচ্ছা ভোলা, কিন্তু এই গ্রামের সমস্ত বাড়ির লোকেরা কোথায় গেল? কাউকেই তো দেখতে পাওয়া যাচ্ছে না। কি আর বলবো মালিক, আমি সবাই বলে যে এই কদিন হলো রাস্তা পেয়েছি আমরা, যখন সমস্ত গ্রাম শহরে চলে গেছে। এখন এখানে এসে কারোর কোনো লাভই নেই। এখানে নিঃশ্বাস নেওয়ার মানে হলো নিজের ফুসফুসের মধ্যে রোগীদের নিমন্ত্রণ জানানো। চারিদিকে শুধু রোগ ছড়িয়ে পড়ছে। এটা তো বেশ বড় একটা সমস্যা, আর এর পেছনে মনে হচ্ছে এমন একটা জিনিস রয়েছে, কোথাও না কোথাও আমারই ভুল। কয়েক বছর আগে আমি এই গ্রাম আর জঙ্গলটাকে সিমেন্টের জঙ্গল বানিয়ে দিয়েছি। স্যার সেই জন্যই তো লোকেরা জঙ্গলে গিয়ে সেখানে সাফারি করতো, তারপর জন্তু জানোয়ারদের দেখতো, আর আমরাই আমাদের নানান প্রজেক্টের কারণে ওই জন্তু জানোয়ারগুলোকে জুয়ে পাঠিয়ে দিয়েছে। এখানে তো আর জঙ্গলই বেঁচে নেই, সবই তো সিমেন্টের জঙ্গল হয়ে গেছে। যদি সবকিছু এইভাবেই চলতে থাকে তাহলে প্রকৃতি আর বেঁচে থাকবে না। আর সেই জন্যই তো আমাদের ব্যবসা এরকম খারাপ চলছে। আমরা প্রকৃতির সাথে অনেক বড় অন্যায় করেছি, আর সেটা আমাদের খুব তাড়াতাড়ি ঠিক করতে হবে। তখন বিজয় নিজের সব কর্মচারীকে ডেকে বলল, আমি এখন যেটা বলতে চলেছি সেটা আপনারা সবাই মন দিয়ে শুনবেন। এখন থেকে আমরা সব সময় নিজেদের সাথে বীজ মানে সিডস নিয়ে চলব। যদি কেউ কোথাও একটা গাছও কাটে, আমরা সেখানে 20টা গাছ লাগাবো বা তার চেয়ে বেশি। হ্যাঁ
হ্যাঁ স্যার, আপনি একদম ঠিক বলেছেন। এতে আমাদের প্রকৃতি আরো বেশি ভালো হয়ে যাবে। এখন থেকে আমরা প্রতিদিন গাছ লাগাবো। প্রত্যেকটি মানুষ সব জায়গায় গাছ লাগানো শুরু করে দিল। বংশীপুরের জঙ্গল ও গ্রামকে আগের মতন করার চেষ্টা শুরু হয়ে গেল। দেখতে দেখতেই ওনাদের চেষ্টা সফল হয়ে গেল। এখন সিমেন্টের জঙ্গল বদলাতে শুরু করলো। ছোট ছোট গাছ এখন বড় বড় গাছে পরিণত হলো। কোনোটা আমের বা কোনোটা নিমের। কিছু বছর কেটে গেল। মালিক, আমি আপনাকে বলেছিলাম আমরা যদি প্রকৃতির সেবা করি তাহলে প্রকৃতিও আমাদের দেখবেন। আমি সব কিছুতেই শুধুমাত্র ব্যবসাটাই দেখতাম। আমি আজকে বুঝতে পেরেছি যে ব্যবসা আর প্রকৃতি দুটোকেই রক্ষা করা যায়। আমি কত ভুল ছিলাম। এখন থেকে যখনই একটা গাছ কাটা হয় তখনই আমি 100টা গাছ লাগানোর দায়িত্ব নিই। আমি একদম ঠিক করেছি। সবাই যদি আপনার মতনই ভাবে তাহলে সব জায়গার প্রকৃতি খুব ভালো হয়ে যাবে। এই রোগ কমে যাবে, লোকেরা শক্তিশালী থাকবে আর সবকিছু ভালোই হবে। এইভাবেই বিজয় প্রকৃতি আর ব্যবসার খুব ভালোভাবে খেয়াল রাখতে শুরু করলো। সিমেন্টের জঙ্গল পুনরায় আবার ঘন জঙ্গলে পরিণত হয়ে গেল। মানুষ নিজেদের সময় সেখানকার শুদ্ধ হাওয়া বাতাসে কাটাতে চলে আসতো। সবকিছু আগের মতো হয়ে গেল। মানুষ আবার সেখানে এসে ওখানকার সুন্দর মনোরম দৃশ্যের আনন্দ নিতে থাকলো।